অন্য এক কমান্ডার প্রশ্ন করল, ৫০,০০০ ফৌজের সবাই সুদানি এ কথা তাকে বলেননি যে ওরা আপনার নির্দেশে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। তোমার কি মাথা খারাপ অ্যাড্রস? আমি বরং তাকে নিশ্চয়তা দিয়েছি, বলেছি আপনারা ইশারা পেলে আমার সৈন্যরা খ্রিস্টানদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু থেমে গেল নাজি। কিন্তু কি? মিশরের লোকদেরকে ফৌজে ভর্তি করার জন্য সে আমাকে নির্দেশ দিয়েছে, কারণ ফৌজ এক এলাকার থাকা নাকি উচিত নয়। সে মিশরের লোকদেরকে আমার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করতে চাইছে। আপনি কি বললেন? বলেছি আপনার নির্দেশ পালন করা হবে, কিন্তু আমি তা করব না। তার মন মানসিকতা কেমন বুঝলেন? একরোখা জেদি। আপনার বুদ্ধি আর অভিজ্ঞতার সামনে সে এখনো শিশু। নতুন গভর্নর হয়ে এলো তো কদিন পরই পদের নেশায় পেয়ে বসবে। আমি তারে নেশা দূর করব না, নেশায় নেশায় তাকে নিঃশেষ করব। ওরা অনেকক্ষণ ধরে আইয়ুবিকে নিয়ে কথা বলল। নতুন গভর্নর এই মুকুটহীন সম্রাটের পথে বাধা হয়ে দাঁড়ালে কি পদক্ষেপ নেওয়া হবে তাও আলোচিত হল। অন্যদিকে আইয়ুবি তার সহকারীদের বলছিলেন, আমি এখানে রাজা হয়ে আসিনি, কাউকে রাজত্ব করতেও দেব না। তিনি আরও বললেন, আমাদের সামরিক শক্তির প্রয়োজন। এখানকার সেনাবাহিনীর গঠন পদ্ধতি আমার পছন্দ নয়। ৫০,০০০ ফৌজের সবাই সুদানি, অথচ সব এলাকার লোকেরই সৈন্য হবার অধিকার আছে। এভাবে ওদের জীবনের মানও উন্নত হতে পারে। সব এলাকা থেকে সেনাবাহিনীতে লোক ভর্তি করার জন্য আমি নাজিকে বলে দিয়েছি। নাজি কি আপনার নির্দেশ পালন করবে? একজন সহকারী প্রশ্ন করল। কেন? সে কি আমার হুকুম অমান্য করবে নাকি? করতেও পারে। ফৌজের সর্বময় কর্তা তিনি কারও নির্দেশ পালন করেন না, বরং অন্যকে তার নির্দেশ পালনে বাধ্য করেন। এ কথায় সালাহউদ্দিন একটু নীরব রইলেন, তবে তার চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি কি ভাবছেন তা বুঝে ওঠার আগেই আলী বিন সুফিয়ানকে রেখে অন্যদের বিদায় জানালেন তিনি। আলী মধ্যবয়সী এক চৌকস গোয়েন্দা লিডার, কুশলী, সাহসী এবং অসম্ভব বাকপটু। গুপ্তচর বৃত্তির জন্য সে বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ কিছু লোককে ট্রেনিং দিয়ে পারদর্শী করে তুলেছে, যাদের নিয়ে সে গড়ে তুলেছে তার নিজস্ব গোয়েন্দা দল। আকাশ থেকে তারকা ছিঁড়িয়ে আনতে বললেও যারা দ্বিধাগ্রস্ত হবে না। চিন্তা চেতনার দিক থেকে সে ছিল আইয়ুবির সমমনা। সালাউদ্দিন তাকে বাগদাদ থেকে সাথে করে নিয়ে এসেছিলেন। শুনলাম, চিনতে ভুল না করলে বলবো লোকটি ধুরন্ধর ও বড় ধরনের ক্রিমিনাল। তার ব্যাপারে আমি অলরেডি খোঁজ নিয়ে ফেলেছি, তার নারী নক্ষত্র বের করে ফেলেছি। সে খুব চালাক। জনগণের টাকায় লালিত সেনাবাহিনীকে সে তার নিজস্ব সেনাবাহিনীতে পরিণত করেছে। তার ষড়যন্ত্রের ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সব এলাকার লোকেরই সেনাবাহিনীতে ভর্তি করার প্রয়োজন, এ সিদ্ধান্ত সময়োপযোগী এবং সঠিক হয়েছে। আমার তো আশঙ্কা হচ্ছে সুদানি সৈন্যরা প্রয়োজনের সময় আপনার হুকুম অমান্য করে তারই অনুগত্য করবে। বলা যায় না, ফৌজের প্রশিক্ষণ পদ্ধতি পরিবর্তন করে নাজিকে আপনার অপসারণও করতে হতে পারে। নাজির মতো প্রভাবশালী ব্যক্তিকে এখনই বিরূপ করতে চাই না। এই মুহূর্তে তাকে অপসারণ করা ঠিক হবে না। নিজেদের রক্ত ঝরানোর জন্য আমি অস্ত্র হাতে নেইনি, আমাদের তরবারি শত্রুর জন্য। আমি আগে তাকে বুঝিয়ে দেখব তার ভিতরে ধর্মীয় ভাবাবেগ এবং দেশপ্রেম সৃষ্টি করা যায় কিনা। তুমি বরং বর্তমান সেনাবাহিনী আমাদের কতটুকু কাজে আসবে তাই বোঝার চেষ্টা করো। সেনাবাহিনীতে তোমার গোয়েন্দাগিরি আরও গভীরভাবে করার চেষ্টা করো। আপনার চেষ্টা তাকে শুধরাতে পারবে বলে মনে হয় না, কারণ সে ক্ষমতালোভী। সালাউদ্দিন যা ভেবেছিলেন, নাজি ততটা সহজ ছিল না। ভালোবাসা শব্দটি তার অভিধানে ছিল না। তার সব প্রীতি আর মমতা ছিল ক্ষমতার সাথে। ক্ষমতার প্রশ্নে সে ছিল অত্যন্ত কঠোর, অসম্ভব ধূর্ত। ষড়যন্ত্র ছিল তার হাতিয়ার। কাউকে ফাঁসাতে চাইলে তার সাথে মোমের মতো কোমল ব্যবহার করত। আইয়ুবির সাথে তার ব্যবহার ছিল অনুগত দাসানুদাসের মতো। সে তার সামনে কখনো বুঝত না। আইয়ুবির প্রতিটি কথায় জি হুজুরির ভূমিকা পালন করত। সে ছিল নাম্বার 1 তেলবাজ। যে কোনো উপায়ে কার্যসিদ্ধ করাই তার কাজ।